আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 13 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। কুকিকে নিয়ে মানে খরগোশের বাচ্চাটাকে নিয়ে আরিনা পুরো রুমটা ঘুরে দেখতে লাগলো। ফ্ল্যাটের এই মাস্টার বেডরুমটা যেন একটা ছোটখাটো প্রযুক্তির শহর। সামনের দেয়াল জুড়ে বিশাল এক এলইডি স্ক্রিন, তার পাশে সরাসরি ইলেকট্রনিক ডিভাইস আর গেমিং কনসোল, অন্য পাশে অসংখ্য মেডেল আর ট্রফি সাজানো, আন্ডারগ্রাউন্ডের ফাইটিং এর রাজা হওয়ার প্রমাণ। আরেক পাশে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অ্যালকোহল সাজানো। হঠাৎ তার চোখ আটকে গেল দেওয়াল জুড়ে সাজানো সেই বুক সেলফটার দিকে। জিয়ন যে প্রচুর পড়াশোনা করে তা সে আগে থেকেই জানতো, কিন্তু সেলফের নিচের দিকে রাখা সেই থাকের মধ্যে কয়েকটা মোটা মোটা বই দেখে আরিনা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বইগুলোর প্রচ্ছল কালচে, পুরনো ধাঁচের এবং কয়েকটা রহস্যময় জিনিস। ওপর থেকে দেখলে মনে হয় কোনো ভৌতিক বই বা আধ্যাত্মিক বই, কিন্তু আরিনা যখন ঝুঁকে নামগুলো পড়ল, তার বুকের ভিতরে এক অদ্ভুত আশ্বস্তি ডানা বাঁধলো। আরিনা বিড়বিড় করে বলল, ফারজু ভাই এই ভূতের বইগুলোও পড়েন? উনি তো এসব কোনোদিন ছুঁয়েও দেখতেন না। কৌতূহলবশত আরিনা একটি বই হাতে তুলে নিল। ধুলোমাখা প্রচ্ছদটা সরিয়ে কয়েক পৃষ্ঠা উল্টাতেই আরিনার চোখ কপালে উঠে গেল। তার মুখটা মুহূর্তে লজ্জায় আর বিস্ময়ে রক্তিম হয়ে গেল। বইগুলো মোটেও ভৌতিক ছিল না, বরং এগুলো চরম পর্যায়ে ডার্ক ইরোটিক ফ্যাকশন এবং হিউম্যানিটির সাইকোলজির নিষিদ্ধ সব অধ্যায় লেখা। আরিনা লাইনগুলো উপর একবার চোখ বুলাতেই শিউরে উঠল। অত্যন্ত অশালীন এবং অন্ধকার সব কাহিনীর বর্ণনা সেখানে লেখা। কোথাও লেখা আছে কিভাবে একটি আত্মাকে ভেঙে চুরমার করে নিজের নেশায় বন্দি করা হয়। কোথাও আবার লেখা আছে বেদনা আর ভালোবাসার সেই রুক্ষ রেখা, যেখানে মানুষ পশুর মতো হিংস্র হয়ে ওঠে। আরিনা স্তম্ভিত হয়ে গেল। তার সেই অতি বিনয়ী পাচক নামাজ পড়া ফারজু ভাইয়া আর এই বইগুলোর পাঠক জিয়ন, দুটোর চরিত্রের মাঝে আলোকবর্ষের দূরত্ব। আরিনা পরের পৃষ্ঠা উল্টালো। পরের পাতায় রঙিন কালি দিয়ে হাইলাইট করা কিছু বিশেষ লাইন। এই হাইলাইট করা লাইনগুলো প্রমাণ করে দেয় এই বইয়ের মালিক বইয়ের পৃষ্ঠাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছে। আরিনা দেখলো বইয়ের শেষ পাতায় ইংরেজি গুটি গুটি অক্ষরে রেড কালি দিয়ে হাইলাইট করে লেখা, আমি এটা বাংলাতে বলি, আমি তাকে ঠিক এমন ভাবেই নিজের করে নেব। কোনো মুক্তি নেই, কোনো দয়া নেই। ব্যথায় একমাত্র উপায় তাকে মনে করিয়ে দেওয়ার যে সে শুধু আমার। আরিনার হাত থেকে ভয়টা দোপস করে নিচে পড়ে গেল। সে 2 কদম পিছিয়ে গেল। তার সারা শরীরে এক হিমশীতল স্রোত বয়ে গেল আর বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। আরিনা কানে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। সে শিউরে উঠলো এটা ভেবে যে জিয়ন গত 10 বছর ধরে নিজেকে কেবল শারীরিকভাবে শক্তিশালী করেনি, বরং তার মানসিক জগৎটাকেও এক চূড়ান্ত অন্ধকার আর বিকৃত আকাঙ্ক্ষায় ভরিয়ে তুলেছে। সে ফারজিয়নের সেই পবিত্রতা হারিয়ে এমন এক ভয়ঙ্কর সত্যতায় পরিণত হয়েছে। আরিনা দ্রুত নিজেকে সামলানোর চেষ্টা করলো। তার মনে হলো সে কেবল এক দানবকে নয়, বরং এক মানসিকভাবে বিপর্যক সাইকোকে ভালোবেসেছে। ঠিক তখনই দরজার কাছে ভারী বুটের শব্দ শোনা গেল। জিয়ন হাতে কফির কাপ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ক্রূর কৌতুক। সে মেঝেতে পড়ে থাকা বইটার দিকে এক পলক তাকালো, তারপর আরিনার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বইটা পছন্দ হয়েছে আরিনা সৈয়দ? তুমি চাইলে পড়তে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। জিয়ন ধীর পায়ে এগিয়ে এলো। বাই দ্য ওয়ে, আমি যা করি তা আমি স্টাডি করে করি। কোনো কিছুতেই আমি কাঁচা কাজ পছন্দ করি না। আই এম অলওয়েজ পারফেক্ট ইন এভরিথিং। আরিনা কথা বলতে পারছিল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু কোনো মতে বলল, আপনি আপনি এই ধরনের বই পড়েন ফারজু ভাই? আপনার রুচি এতটা নিচু হয়ে গেছে। জিয়ন কফির কাপটা টেবিলের ওপর রেখে ধীর পায়ে আরিনার দিকে এগিয়ে এলো। আরিনা পিছিয়ে গেল, পিছিয়ে সেলফের সাথে মিশে গেল। জিয়ন আরিনার দুপাশে হাত রেখে নিজের কবজায় আটকে ফেললো তাকে। জিয়নের শরীরে সেই দামি অ্যালকোহলের ঘ্রাণ আর কফির কড়া ঘ্রাণ আরিনার ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিচ্ছিল। জিয়ন আরিনার একদম কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস আরিনার নাকে আশ্রে পড়ছিল। তখন জিয়ন বলে উঠল, রুচি? ভালোবাসা যখন মরে যায় তখন রুচি বলে কিছু থাকে না, তখন শুধু থাকে টিকে থাকার জেদ। আমি যা পড়ি তা তো শুধু কল্পনা, কিন্তু আমি যা করি তা তোমার এই বইয়ের চেয়েও বেশি বাস্তব। আরিনার কানের কাছে সে ফিসফিস করে কথাগুলো বলল, আর তুমি তওবা কেন পড়ছিলে? জিয়নের ডোমেনে ঢুকে পবিত্রতার সাজানা আমি যা হাইলাইট করেছি তার প্রতিটা শব্দ আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে ফুটিয়ে তুলবো। তুমি পালাতে চাইবে, কিন্তু তোমার প্রতিটি পালানোর পথ আমার এই বইগুলোর মতোই আগে থেকে লেখা আছে। তুমি শুধু আমার
তোমার প্রতিটা ক্ষত, তোমার প্রতিটা চিৎকার সবই একান্তই আমার বেবিজ ব্রেথ। বেবিজ ব্রেথ শব্দটা কানে যেতেই আরিনা বুকের ভেতরটা কেঁপে উঠল। বেবিজ ব্রেথ, এত নরম, এত নিষ্পাপ একটা নাম কিভাবে এমন ভয়ঙ্কর কণ্ঠে, এমন অধিকারের দাবিতে উচ্চারিত হতে পারে? এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল। এই নামটা যেন গলা বেয়ে নামতে নামতে বুকের ভিতরে বিঁধে গেল। ফুলের মতো নয়, বরং কাটার মতো। তার মনে হলো জীবন শুধু তাকে ডাকেইনি, এই নামের ভিতরে তাকে চিহ্নিত করেছে, নিজের বলে দাগ কেটে দিয়েছে। অদ্ভুতভাবে ভয় আর অপমানের ভিতরেও তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মনে মনে বিড়বিড় করলো, এই নামটা যদি ভালোবাসা থেকে আসতো তাহলে তার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু এটা এসেছে দখল থেকে, বিকৃতি থেকে, আর এক বিকারগ্রস্ত মস্তিষ্কের কল্পনা থেকে। আরিনার আঙ্গুলগুলো অজান্তেই কেঁপে উঠল। জিয়ন আরিনার চিবুকটা তার শক্ত আঙ্গুল দিয়ে উঁচু করে ধরল। তার চোখে আজ অমানসিক জেদ। সে আরিনার ঠোঁটের দিকে এক মুহূর্তের জন্য তাকালো, তারপর খুব ধীর সুরে বলল, ব্রেকফাস্ট টেবিলে রেডি আছে, খেতে আসো। আর আমাকে ছেড়ে যাওয়া বা পালানোর চেষ্টা করলে শুধু জিয়ন নয়, তোমার ফারজো ভাইয়াও তোমাকে খুঁজে বের করে শাস্তি দেবে। জিয়ন এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। আরিনা বিছানার ওপর ধপাস করে বসে পড়ল। কুকি তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আরিনার মাথায় এখন শুধু জিয়নের বলা সেই কথাগুলো, বেবিজ ব্রেথ আর বইয়ের পাতার সেই ভয়ঙ্কর লাইনগুলো ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারলো ফারজো ভাইয়া আর নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা এই দানবটি এক পরিকল্পিত সাইকো, যার প্রেমের ভাষা হলো দহন আর অধিকারের ভাষা হলো বন্দিত্ব। আরিনা নিজের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের পানি এখন নেই, আছে শুধু কঠিন সংকল্প। সে জানে জীবন তাকে ভাঙতে চাই ঠিকই, কিন্তু আরিনাও দেখবে এই ভয়ঙ্কর জীবনের চেয়ে আরিনার সত্যকার ভালোবাসার শক্তি কতটা বেশি। আরিনা আরো কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। জীবনের সেই নেশাতুর কণ্ঠ আর বইয়ের পাতার লেখা সেই নো স্ক্যাপ নো মার্সি, এই বাক্যটা তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। সে বুঝতে পারছে জিয়ন গত এক দশকে শুধু আন্ডারগ্রাউন্ডের ফাইটিং রিংয়ে লড়েনি, সে নিজের মনের ভিতরে এক আদি হিংস্র সত্তার সাথেও লড়েছে, এবং শেষ পর্যন্ত সেই অন্ধকার সত্তাটির কাছেই হেরে গেছে। আরিনা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ালো। তার ঘাড়ের সেই কালচে দাগটা এখনো জিয়নের উপস্থিতির জানান দিচ্ছে। সে ধীর পায়ে কিচেনের দিকে এগিয়ে গেল। এই ফ্ল্যাটের কিচেনটা অদ্ভুত প্রযুক্তিতে ঠাসা, একদম ঝকঝকে। জিয়ন সেখানে একটি কালো এপ্রন পরে দাঁড়িয়ে আছে, চোলায় প্যান বসানো, সেখান থেকে মাখন আর মশলার এক লবণীয় সুগন্ধ আসছে। জিয়ন পিছন ফিরল না, কিন্তু আরিনার উপস্থিতি সে টের পেল। তার কণ্ঠস্বর আগের চেয়েও ভারী, আর বলল, বসুন আরিনা সৈয়দ, আপনার জন্য আজ বিশেষ কিছু অপেক্ষা করছে। আরিনা ডাইনিং টেবিলের এক কোণে বসে পড়ল। জিয়ন একটি প্লেটে করে আরিনার সামনে রাখলো। প্লেটে সুন্দর করে সাজানো স্টেজ আর সানি সাইড আপ এগ। জিয়ন নিজে আরিনার ঠিক উল্টো দিকে বসলো। তার চোখে এক বিকৃত অস্থিরতা, যেন সে আরিনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। খেয়ে দেখুন, জিয়ন আদেশ করার সুরে বলল। আরিনা প্রথম কাঁটা চামচ দিয়ে স্টেচের এক টুকরা মুখে নিতেই থমকে গেল। এক মুহূর্তের জন্য তার কাছে মনে হলো সময় যেন স্থির হয়ে গেছে। এই স্বাদ, এই মশলার অনুতাপ, ঠিক যেন 10 বছর আগের সেই বিকাল ফারজো ভাইয়া যখন আরিনার জন্য প্রথমবার কিছু রান্না করেছিল, তখন ঠিক এভাবেই মশলাগুলো জিভে অদ্ভুত স্বাদ জাগিয়ে দিয়েছিল। আরিনা জিয়নের দিকে তাকালো। জিয়ন নির্বিকার ভাবে কফি খাচ্ছে, কিন্তু তার চোখ দুটো আরিনার মুখের দিকে নিবদ্ধ। আপনার স্টেকটাকে পছন্দ হয়নি? জিয়ন ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো। আরিনা নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি এই রান্নার রেসিপিটাও ওই সেলফের সেই কোনো ফালতু বই থেকে শিখেছেন জিয়ন সাহেব? জিয়ন একটা ত্রুর হাসি আসলো। কিছু জিনিস বই পড়ে শেখা যায় না আরিনা, কিছু জিনিস রক্তের সাথে মিশে থাকে। আপনি যা খাচ্ছেন সেটা শুধু খাবার নয়, এটা একটা স্মৃতি। কিন্তু আপনার জন্য আজকে যেটা পরীক্ষা, তা হলো আপনি কি এই স্বাদের আড়ালে থাকা সেই পুরনো মানুষটাকে খুঁজে পাচ্ছেন, নাকি আপনার সামনে বসে থাকা এই দানব জিয়নকেই দেখছেন? আরিনা আর খেতে পারলো না, সে কাঁটা চামচটা রেখে দিল। আপনি নিজেকে দানব সাজাতে বড্ড ভালোবাসেন। আপনি কি জানেন, সত্যিকারের দানবদের কোনো স্মৃতি থাকে না, তারা রান্না করতে পারে না, তাদের এইভাবে নিজের বিছানায় কাউকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে না। আপনি আপনার পরিচয় অস্বীকার করতে পারেন, কিন্তু আপনার এই রান্নার স্বাদ আপনার সেই অতীতকে চিৎকার করে ডাকছে। জিয়ন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চেয়ারটা সজোরে পিছনে সরে গেল। সে ঝুঁকে পড়ে আরিনার খুব কাছে মুখ নিয়ে এলো। তার দুহাত টেবিলের উপরে রাখা, যেন সে আরিনাকে লক করে রেখেছে। স্মৃতি? আমার কোনো স্মৃতি নেই। জিয়ন গর্জে উঠল। আমি যা রান্না করেছি তা শুধু আপনাকে বশ করার জন্য।
ওই বইগুলোতে লেখা আছে মানুষকে দুর্বল করতে হলে তার পুরনো অভ্যাসে আঘাত করতে হয়। আমি শুধু সেটাই করেছি। আপনি যদি মনে করেন আপনাকে ইমপ্রেস করার জন্য আমি রান্না করেছি, তবে আপনি ভুল পথে আছেন। জিয়ন হঠাৎ আরিনার হাতটা চেপে ধরল। তার স্পর্শে বরাবরের মতো সেই রুক্ষতা আর অধিকারবোধ। আপনার পরীক্ষা এখনো শেষ হয়নি। আজ রাত 10টায় আপনাকে নিয়ে যাব নিউ ইয়র্কের সেই গোপন নিলাম অ্যাকশনে। সেখানে আপনার জন্য একটা বিশেষ উপহার রাখা আছে। আর মনে রাখবেন, সেখানে আপনাকে জিয়ন রোজির সম্পত্তি হিসাবে নিজেকে উপস্থিত করতে হবে। আপনার কোনো নিজস্ব সত্তা থাকবে না সেখানে। আরিনা নিজের হাত ছাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করল না। সে জিয়নের চোখের গভীর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, নিলামে তো বস্তুর কেনা বেচা হয় জিয়ন সাহেব। আপনি কি সেখানে আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন? জিয়ন আরিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না আরিনা সৈয়দ, আমি সেখানে আপনাকে এটা দেখাতে নিয়ে যাচ্ছি যে এই শহরে জিয়নের চেয়ে বড় কোনো দানব নেই। আর আমি যা কিনি তা আমি কোনোদিনও মুক্তি দেই না। রাত 10টায় প্রস্তুত থেকো। জিয়ন ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আরিনা প্লেটের দিকে তাকিয়ে রইল। খাবারের সেই চিরচেনা স্বাদ এখন যেন বিষাদের মতো লাগছে। আরিনা উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। বাইরের ম্যানহাটনের শহরটা তার বিশালতা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কুকিকে মানে খরগোশের বাচ্চাটাকে কিচেনের এক কোণে দেখতে পেল। সে যেন জিয়নের এই অদ্ভুত আচরণে ঘাবড়ে গেছে। আরিনা মনে মনে সংকল্প করলো, জিয়ন যতই অন্ধকার নিলামের আয়োজন করুক না কেন, আরিনা সেই নিলামের নিজেকে শক্ত রাখবে। সে জিয়নের প্রতিটা সাইকো গেমের পাল্টা জবাব দেবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে। জিয়ন যদি তাকে সম্পত্তি হিসাবে দেখতে চায়, তবে আরিনার সেই সাম্রাজ্যের রানী হয়ে সেইখানে দাঁড়াবে। সারাটা দিন 19 নম্বর ফ্ল্যাটে সে মায়াবী নীলচে আবার ভিতরে আরিনার কাটলো এক অস্থির প্রতীক্ষায়। জিয়ন ড্রয়িং রুমে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে তার কর্কশ গলায় ফোনে কাউকে ধমক দেওয়ার শব্দ ভেসে আসছে। আরিনা বুঝতে পারছে জিয়ন আজ রাতে বড় কোনো দাবার চাল চালতে যাচ্ছে। রাত 9টা বাজতেই জিয়ন ড্রয়িং রুমে ঢুকলো। আরিনা তখন কুকিকে মানে খরগোশটাকে খাওয়াচ্ছিল। জিয়ন আলমারি থেকে একটা প্যাকেট বের করে আরিনার সামনে ছুড়ে দিল, এটা পরে নাও, আর 10 মিনিটের মধ্যে প্রস্তুত হওয়া চাই। আরিনা প্যাকেটটা খুলতেই দেখতে পেল ভিতরে একটা অসাধারণ সুন্দর কিন্তু স্লিভলেস মারমেডের গাউন, সাথে একটা হীরের নেকলেস যা চোখের পলক ফেলতেই আভিজাত্যের জানান দেয়। আরিনা জিয়নের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আপনি কি সত্যিই ভাবছেন আমি আপনার দেওয়া সেই উপহার পরে আপনার সেই দামি শোপিস হিসেবে সবার সামনে দাঁড়াবো? জিয়ন আরিনার খুব কাছে এগিয়ে এলো। তার সেই তপ্ত নিঃশ্বাস আরিনার কপালে আশ্রে পড়ছে। সে আরিনার চিবুকটা আঙ্গুল দিয়ে উঁচু করে ধরে ধীরে সরে বলল, তুমি কোনো শোপিস নয় আরিনা সৈয়দ, তুমি আমার ট্যাগ। আজ রাতে ম্যানহাটনের রাঘব বলগুলা জানবে জিয়ন রোজিও যা আগলে রাখে তার দিকে তাকানোর সাহসও কারণেই। আর তুমি যদি এখন ভালো ভালোই তৈরি না হও, তবে আমি নিজেই তোমাকে ওটা পরিয়ে দিতে বাধ্য হব। আমার হাতে আরো অনেক পদ্ধতি বাকি আছে। জিয়নের চোখে সেই সাইকোপ্যাথিক উজ্জ্বলতা দেখে আরিনা বুঝলো এখন তর্কে জড়ানোটা বৃথা। সে চুপচাপ বাথরুমে চলে গেল। 10 মিনিট পর যখন বেরিয়ে এলো, জিয়ন তারপর তার দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল। কালো গাউনে আরিনাকে যেন পরের মতো মনে হচ্ছে, আর হীরের নেকলেসটা তার গলায় আগুনের মতো জ্বলছে। জিয়ন আরিনার হাতটা এমন ভাবে চেপে ধরল, তার হাতটা তার বাহুর সাথে জড়িয়ে নিল, যেন সে কোনো শিকারে বের হচ্ছে। 19 নম্বর ফ্ল্যাট থেকে লিফটে ওঠার সময় জিয়ন আরিনার কানের কাছে ফিসফিস করে বলল, পারফেক্ট, আজ রাতে ডার্ক ওয়ার্ল্ডে সবাই জানবে এই জিয়নের পছন্দ কতটা নিখুঁত। গাড়িটা নিউ ইয়র্কের একটা নির্জন ডকইয়ার্ডের সামনে থামলো। বাইরে থেকে এলাকাটা পরিত্যক্ত মনে হলেও ভিতরে ছিল এলাহি কাণ্ড। দামি সব সুটেড বুটেড মানুষ, অন্ধকার জগতের হর্তাকর্তারা উপস্থিত। জিয়ন আরিনাকে নিয়ে ভিতরে ঢুকতে একটা নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি জিয়নের পাশে থাকা এই রহস্যময় নারীর উপর। জিয়নকে সম্মান জানিয়ে একজন এগিয়ে এলো আর বলল, মিস্টার রোজিও, আপনাকে স্বাগতম। আমরা ভাবিনি আপনি নিজের ব্যক্তিগত সম্পত্তিকে আজ প্রকাশ্যে আনবেন। জিয়ন একটা ত্রুর হাসি আসলো। সে আরিনার কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে বলল, সম্পত্তি যখন দামি হয় তখন তার গর্ব করা সাজে। আজ রাতে আমি এখান থেকে কিছু নিয়ে যেতে আসিনি, বরং সবাইকে দেখাতে এসেছি জিয়ন যা কেনে না তাও তার দখলে থাকে। নিলাম শুরু হলো। এক একটি অ্যান্টিক পিস আর দামি হিরে বিক্রি করা হচ্ছে কোটি কোটি ডলারে, কিন্তু জিয়নের কোনো আগ্রহই নেই। সে শুধু আরিনার কানের কাছে মাঝে মধ্যে কিছু অশ্লীল কিন্তু রোমান্টিক লাইন আওড়াচ্ছে, যা সে ওই নিষিদ্ধ বইগুলোতে শিখেছে। আরিনা অস্বস্তিতে কুকড়ে যাচ্ছিল, কিন্তু তার সত্তা তাকে শান্ত রাখলো। হঠাৎ নিলামের ঘোষণা করলো, আমাদের আজকের স্পেশাল আইটেম 10 বছর আগে হারিয়ে যাওয়া সেই একজোড়া কাশ্মীরি রুবি, যা রক্তবিন্দু নামে পরিচিত। সবাই এটি অনেক দিন ধরে খুঁজেছে। পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়লো। জিয়ন সোজা হয়ে বসলো,
তার চোখে এক শিকারীর দৃষ্টি। কিন্তু তখনই পাশ থেকে একটা কাঠাম যুবক হাত তুলল আর বলল 20 মিলিয়ন ডলার। জিয়ন শান্তভাবে বলল 50 মিলিয়ন। যুবকটি আবার ডাকলো 70 মিলিয়ন। জিয়ন এবার উঠে দাঁড়ালো, তার সাইকো মেজাজ চড়ে গেছে। সে পিস্তল বের করার ভঙ্গিতে নিজের কোটটা ঠিক করলো। সে সরাসরি যুবকটার দিকে তাকিয়ে বলল, টাকা আমার কাছে দোলর সমান, কিন্তু এই রবি জোড়া আমার চাই, কারণ ওইগুলো আমার আরিনের গায়ের রঙের সাথে মিলবে। ছেলেটি দমে গেল না, উল্টো বিদ্রোহের হাসি আসলো আর বলল, মিস্টার রোজিও, আপনার পাশের এই নারীটি তো নিলামের বস্তু নয়, তবে এই রবিটা কেন আপনারই হতে হবে? জিওন আর সহ্য করতে পারল না। সে সবার সামনে আরিনাকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটের খুব কাছে নিজের মুখ নিয়ে গেল আর সে ঘোষণা করলো 100 মিলিয়ন। পুরো হলে পিনপতন নীরবতা। নিলামকারী হাতুড়ি পিটিয়ে জিয়নের নাম ঘোষণা করলো। জিয়ন জয়ের বেশে আরিনার হাত ধরে স্টেজ থেকে রবিগুলো সংগ্রহ করলো, কিন্তু আরিনার চোখে তখন পানি নয়, বরং এক ভয়াবহ প্রতিশোধের আগুন। সে জিয়নের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি আজ 100 মিলিয়ন ডলার দিয়ে এই পাথর কিনেছেন জিয়ন সাহেব, কিন্তু আপনি কি জানেন আপনি আজ এই 1 সেকেন্ডের জন্য আপনার সেই পুরনো ফারজু ভাইকে হারিয়েছেন, যে এক সময় আমাকে পাহারা দিতে গিয়ে নিজের জীবন দিতে পারত। আজ আপনি আমাকে সবার সামনে বেইজ্জত করে প্রমাণ করলেন আপনি দামি বস্তু কিনতে পারেন, কিন্তু মায়া কিনতে আপনার এখনো জন্ম হয়নি। জিয়ন আরিনার কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই পাথরের মুখোশটা যেন একটু কাঁপলো, কিন্তু পরক্ষণে সে আরিনাকে হিড়হিড়িয়ে টেনে নিয়ে গাড়ির দিকে নিয়ে গেল ম্যানহাটনের শহরের সেই নিয়ন আলোর নিচে। সেই যাত্রা যেন আজ আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ফেরার পথে গাড়ির ভিতরের পরিবেশটা ছিল পাথরের মতো নিস্তব্ধ। জিয়ন এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে আছে আর অন্য হাত দিয়ে সে বারবার কপালে ঘষছে। তার চোয়াল শক্ত। আরিনা জানালার বাইরের দিকে তাকিয়ে দেখছিল নিউ ইয়র্কের নিয়ন আলোগুলো কিভাবে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। ফ্ল্যাটে ঢুকতেই জিয়ন আরিনাকে সোজা বেডরুমে নিয়ে গেল। রুমের সেই নীলচে আলো আজ যেন আরো বেশি বিষাক্ত মনে হচ্ছে। জিয়ন পকেট থেকে রক্তবর্ণ রবি জোড়া বের করলো। দামি মুখমলের বক্সের ভিতর থেকে সেই পাথর জোড়া যেন জীবন্ত আগুনের পিণ্ড। জিয়ন বলল, বসো। জিয়ন আরিনাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। আরিনা স্থির হয়ে বসে রইল। আয়নার সামনে সে নিজের প্রতিফলন দেখছে। সে কালো গাউন্ডে এক বিধ্বস্ত রাজকন্যা। জিয়ন পিছন থেকে ঝুঁকে পড়ে আয়নার কানে সেই জোড়াগুলো পরিয়ে দিতে লাগলো। তার আঙ্গুলের ছোঁয়া বরফের মতো ঠান্ডা, কিন্তু তার নিঃশ্বাস তপ্ত। ওগুলো পড়লে তোমাকে ঠিক ওই বইয়ের রাজকন্যার মতো লাগবে আরিনা সৈয়দ। জিয়ন ফিস করে বলল, যাকে সে রাজা যুদ্ধ জয় করে ছিনিয়ে এনেছে, আজ থেকে এই রবি জোড়া তোমার কানে থাকবে, যাতে সবাই জানে জিয়ন রোজিও তার সম্পত্তির ওপর নিজের মোহর মেরে দিয়েছে। রবি দুটো আরিনার কানে ঝুলে থাকলো ঠিকই, কিন্তু আরিনার চোখে কোনো আনন্দ ফুটে উঠল না। সে শান্তভাবে নিজের হাত বাড়িয়ে দিল কানের দিকে। সেই দামি পাথর দুটো এক হ্যাচকায় খুলে মেঝেতে ফেলে দিল। দামি রবি দুটো মেঝের কার্পেটে ছিটকে পড়ল। যেন স্তব্ধ হয়ে গেল। তার চোখ দুটো মুহূর্তে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে আরিনার চুলের মুঠো ধরে তার দিকে ঘুরিয়ে নিল আর বলল, তোমার সাহস কি করে হয়? 100 মিলিয়ন ডলারের জিনিস তুমি এইভাবে ছুঁড়ে ফেললে? আরিনা ব্যথায় কুকড়ে গেল। জিয়নের চোখের দিকে চোখ রেখে বলল, 100 মিলিয়ন ডলার দিয়ে আপনি এই পাথর কিনেছেন জিয়ন সাহেব, কিন্তু আমার সেই দাগগুলো আপনি মুছে দিতে পারবেন যা আপনি আজ সবার সামনে দিয়েছেন? আপনি আমাকে রাজকন্যা বলেছেন, তাই না? আপনি আমাকে এক পণ্য হিসাবে তুলে ধরেছেন সবার সামনে। আপনার ওই নোংরা বইগুলোতে হয়তো লেখা আছে নারীরা শাসন পছন্দ করে, কিন্তু সেখানে কি এটা লেখা নেই যে জোর করে পাওয়া শরীরে কোনো প্রাণ থাকে না? জিয়ন আরিনাকে আরো সজোরে নিজের সাথে চেপে ধরলো। তার মেজাজ আরো এখন চড়াই উঠে গিয়েছে। সে আরিনার ঠোঁটের সাথে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলল, প্রাণ থাক বা না থাক, এই শরীরটা আমার, আমি যা চাই তাই হবে। তুমি কি চাও আমি তোমাকে সেই বইয়ের পরবর্তী চ্যাপ্টারটা প্র্যাকটিক্যালি দেখাই, যেখানে বলা হয়েছে কিভাবে অবাধ্য নারীকে শান্ত করতে হয়? আরিনা আবার হাসলো, অদ্ভুত এক বিষণ্ণ কিন্তু জয়ীর হাসি। আরিনা বলল, দেখান না, আপনি কি মনে করেছেন আমি আপনাকে ভয় পাই? আপনি তো কাল রাতেও দেখিয়েছেন। কিন্তু জিয়ন সাহেব, আপনি কি লক্ষ্য করেছেন আপনি যতবার আমাকে ওইভাবে টানছেন, আপনার নিজের চোখে এক অপরাধবোধ কাজ করেছে? আপনি নিজে দানব হিসেবে প্রমাণ করতে চান বারবার নিজেকে। এটা প্রমাণ করতে গিয়ে বারবার নিজের ভিতরে লুকিয়ে থাকা সেই ফারজু ভাইকে হত্যা করতে চাইছেন, কিন্তু পারছেন কি? জিয়ন আরিনাকে এক ঝটকায় বিছানার উপর ফেলে দিল। সে পাগলের মতো নিজের ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউমের বোতলগুলো মেঝেতে ছড়ে ভাঙতে শুরু করলো। পুরো ঘরে তীব্র সুবাস ছড়িয়ে পড়লো আর বলল, ফারজু মরে গিয়েছে, তাকে আমি নিজ হাতে কবর দিয়েছি। জিয়ন চিৎকার করে উঠল। সে আরিনার উপর ঝুঁকে পড়ে দুই হাত দিয়ে বিছানার সাথে লক করে দিল তাকে। জিয়নের চুলের ঘাম, কপালে রাগের নীলচে শিরা। জিয়ন বলল, তুমি কেন বোঝো না আরিনা সৈয়দ, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে অন করি। তুমি আমার নেশা, তুমি আমার জেদ। আরিনা জিয়নের মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নেশা তো একদিন কেটে যায় জিয়ন সাহেব,
কিন্তু জেদ মানুষকে শেষ করে দেয়। আপনি ওই রবিজোড়া দিয়ে আমাকে সাজাতে চেয়েছিলেন, যান গিয়ে ওই পাথরগুলোকেই আদর করুন, কারণ জ্যান্ত আরিনাকে ছোঁয়ার ক্ষমতা আপনার ওই নোংরা বইগুলোতে নেই। জিওন আরিনার চোখের সেই তেজ দেখে আর সহ্য করতে পারল না। সে আরিনার ঘাড়ের পাশে নিজের মুখ লুকিয়ে জোরে হাঁপাতে লাগলো। তার কাছে মনে হলো সে এক বিশাল সমুদ্রের মাঝে খড়কটা ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। আরিনা তাকে তেলে তেলে ধ্বংস করে দিচ্ছে। এই নিস্তব্ধ শান্ত সত্তা দিয়ে জিওন হঠাৎ শান্ত হয়ে গেল। এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো ঘরে। সে আরিনার ওপর থেকে উঠে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা ঠিক করতে শুরু করলো। তার সেই পাথরের মুখোশটা আবারও ফিরে এসেছে। সে বলল, ঠিক আছে আরিনা সৈয়দ, তুমি যদি পাথর পছন্দ না করো তবে কাল থেকে তুমি জিওনের অন্য একটা রূপ দেখবে। কাল সকালে আয়ান আসবে, আমরা নিউ ইয়র্কের জার্সির একটা গোপন আস্থানায় যাব। সেখানে তোমাকে আমার অন্ধকার সাম্রাজ্যের একটা চেহারা দেখাবো। তখন দেখি তোমার এই আদর্শ আর তওবা আস্তাগফিরুল্লাহ কোথায় থাকে। জিওন ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ল। আরিনা বিছানায় একা পড়ে রইল। মেঝেতে সেই 100 মিলিয়নের রুবি দুটো পড়ে আছে অবহেলিত অবস্থায়। কুকি খাটের নিচ থেকে বেরিয়ে এসে আরিনার হাতের কাছে ঘেসে বসলো। আরিনা কুকিকে কোলে তুলে নিল। তার চোখে আজ জল নেই, আছে শুধু এক অমানবিক জেদ। সে মনে মনে বলল, আপনি আমাকে যত বেশি গভীরে নিয়ে যাবেন জিওন সাহেব, আমি তত বেশি আপনার ভিতরে থাকা সেই ফারজু ভাইকে টেনে বের করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 13 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো গাইস, আমি একটু অসুস্থ থাকার কারণে আজকের পর্বটা দিতে একটু লেট হয়ে গেল। তো গাইস, আজকের পর্বতে একটা টার্গেট থাকবে। যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু পরবর্তী পর্বটা আরো বেশি লং করে দেব। যদিও আমি অসুস্থ, তারপরেও আজকের পর্বটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করেছি। যদি আজকের ভিডিওর টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্ব মানে কালকের পর্বটা আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, মানে 25 মিনিট বা 30 মিনিট দেওয়ার চেষ্টা করব। যদিও কোনো ভিডিওতে আমার টার্গেট একদিনে কমপ্লিট হয় না, তারপরেও গাইস এই ভিডিওতে যদি তোমরা 200 কমেন্ট আর 500 লাইক একদিনে কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্বটা আমি কথা দিচ্ছি 25 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব। তো গাইস, যারা যারা পুরো গল্পটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগছে, আর আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেল নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।